নবীন শিক্ষার্থী বন্ধুরা, মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ। মাইলস্টোন কলেজের মটো লার্ন অ্যান্ড লিড। এখান থেকে শিক্ষা নিয়ে তোমরা বিশ্বময় নেতৃত্ব দিবে, এই আশা ব্যক্ত করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশাবাদী সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই অবগত এই করোনা মহামারীর কারণে সারা পৃথিবীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান বা পাঠ গ্রহণ বা কুশল বিনিময় সম্ভব হচ্ছে না। আমরা অনেকটাই অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান এবং পাঠ গ্রহণে অভ্যস্ত হয়ে গেছি। তবে আমি তোমাদের উপদেশ দিব যে নিয়মিত ক্লাসগুলো গুরুত্বের সাথে দেখে প্রয়োজনীয় জিনিসগুলো নোট করবা, যা তোমার সম্পদ হয়ে যাবে। তো আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তর। আজকে আমরা পড়ব রসায়ন প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়ন থেকে। আজকে যে আলোচ্য বিষয় তার সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতে কিছু না কিছু ধারণা পেয়ে এসেছো। আমরা পড়ব আজকে পরমাণুর মডেল। তো পরমাণুর মডেল কাকে বলবো আমরা? পরমাণু নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা কার্য অব্যাহত রেখেছেন। তবে মোটামুটি 1897 থেকে নিয়ে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা পরমাণুর গঠন নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর তাদের যে নিজ নিজ মতবাদ প্রকাশ করেন তাকে আমরা পরমাণু মডেল বলতে পারি। তো অনেক পরমাণু মডেলের মধ্যে বিশ্ব বরেণ্য বিজ্ঞানীদের কাছে যে সকল মডেলগুলো গৃহীত হয়েছে সেই মডেলগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি কয়েকটা উল্লেখযোগ্য পরমাণু মডেল এবং তাদের প্রকাশকাল, যেটা আমাদের মনে রাখা জরুরি। দেখো, থমসন পাম্পোনিং পরমাণু মডেল, যেটা 1898 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রাদারফোর্ড পরমাণু মডেল, যেটা 1911 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বোর পরমাণু মডেল, যেটা 1913 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বোর সমারফিল্ড পরমাণু মডেল, যেটা 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবং তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল, যেটা 1924 খ্রিস্টাব্দে লুই দ্য ব্রগলি কর্তৃক প্রকাশিত হয়। আমরা আজকে এই সবগুলো পরমাণু মডেল সম্পর্কে জানা সম্ভব না, জানতেও পারবো না। আজকে শুধু আমরা আলোচনা করব রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আজকে আমরা মোটামুটি জানার চেষ্টা করব। রাদারফোর্ড মডেল জানার পূর্বে আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা জানতে হবে। সেজন্য আলফা রশ্মি বা আলফা কণা কি তার সম্পর্কে ধারণা নেওয়ার দরকার। আসলে আলফা রশ্মি হলো একটা তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয় কণা। এখন তেজস্ক্রিয় মৌল কি? এই পর্যন্ত বিজ্ঞানীরা যে মৌলগুলো আবিষ্কার করতে সক্ষম হয়েছেন, প্রায় 118টি মৌল। এই মৌলগুলোর মধ্যে সবগুলো মৌলই তেজস্ক্রিয় নয়। যে সকল মৌলের নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন সংখ্যার রেশিওর মধ্যে অনেক পার্থক্য, অর্থাৎ নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে প্রায় 1.5 গুণের মতো বেশি হয়, সে সকল মৌলের নিউক্লিয়াসে কিছু পরিবর্তন ঘটে। নিউক্লিয়াসে পরিবর্তন ঘটে ভিন্ন মৌলের আইসোটোপ তৈরি হয়, পাশাপাশি কিছু তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তবে মোটামুটি এই মৌলগুলোর ক্ষেত্রে লেড হতে পারমাণবিক সংখ্যা 82 থেকে শুরু করে অর্গানেসন 118 পর্যন্ত এই মৌলগুলো তেজস্ক্রিয় হয়ে থাকে। তার মধ্যে মোটামুটি সব মৌলই প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয় নয়। সাধারণত লেডের পরবর্তী বিসমাথ থেকে শুরু করে 92 পারমাণবিক সংখ্যা ইউরেনিয়াম পর্যন্ত মৌলগুলো প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। বাকি মৌলগুলো কৃত্রিমভাবে আবিষ্কৃত বলে সেই মৌলগুলো কি কৃত্রিম তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তাহলে কোনো একটা তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় আইসোটোপ হতে নিউক্লিয় পরিবর্তন ঘটার সময় 3 ধরনের রশ্মি বিকিরিত হতে পারে, যথা আলফা রশ্মি, এটাকে আলফা রশ্মি বা আলফা রে দ্বারা প্রকাশ করে, বিটা রশ্মি বা বিটা রে, আর হলো গামা রশ্মি বা গামা রে।
এই 3 ধরনের রশ্মি বিকিরিত হতে পারে। যেমন আমরা একটা মৌলের কথা চিন্তা করি, রেডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 88, ভর সংখ্যা 226। পারমাণবিক সংখ্যা থেকে আমরা পাই প্রোটন 88। আমরা যদি পারমাণবিক সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাইলাম 138। এখন যদি আমরা প্রোটন এবং নিউট্রনের রেশিও দেখি, 88:138, এটাকে আরো ছোট করলে পাই 1:1.57। তাহলে এই যে নিউটনের সংখ্যাটা কি প্রোটনের সংখ্যা প্রায় 1.5 গুণ। এই জন্য এই মৌলগুলো সাধারণত কি প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। এখন এই রেডিয়াম মৌল থেকে অষ্টআশি 226, এটা থেকে ভিন্ন একটি মৌল রেডন, সুস্থিত মৌল হওয়ার উদ্দেশ্যে রেডন 86:222, পাশাপাশি আলফা রশ্মি নির্গত হয় 2 4, পারমাণবিক সংখ্যা ভর 4 ভর বিশিষ্ট মৌল। এখান থেকে যদি 2টা ইলেকট্রন অপসারিত হয় তাহলে আমরা পাচ্ছি কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। মূলত এই দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের প্রবাহটাকেই আলফা রশ্মি বলা হয়। আমরা যদি একটা সুন্দর সংজ্ঞা দাঁড় করাই তাহলে আমরা বলতে পারি উচ্চ গতি সম্পন্ন দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াসের প্রবাহকে আলফা রশ্মি। তো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের প্রবাহটাকে আর্নেস্ট রাদারফোর্ড 1911 সালে তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি সম্পন্ন করেন। যেহেতু এই পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার হয়, এই জন্য এই পরীক্ষাকে নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষাও বলা যেতে পারে। তো এই পরীক্ষার জন্য তিনি যে কাঁচামালগুলো ব্যবহার করেন তা হলো অতি পাতলা স্বর্ণপাত, মোটামুটি 0.0004 সেন্টিমিটার পুরুত্বের স্বর্ণপাত ব্যবহার করেন। জিঙ্ক সালফাইড এর প্রলেপযুক্ত ধাতব পাত ব্যবহার করেন এবং তেজস্ক্রিয় আলফা রশ্মি সৃষ্টি করার জন্য তেজস্ক্রিয় মৌল রেডিয়াম এবং লেড বক্স ব্যবহার করেন। তিনি এই উপকরণগুলোকে মোটামুটি এই পাশের চিত্রে প্রদর্শিত এভাবে সেট আপ করেন, যার মাঝখানে আমরা দেখতেছি লাল বর্ডার দ্বারা স্বর্ণপাতকে বোঝানো হয়েছে। তার পেছনের দিকে জিঙ্ক সালফাইড এর প্রলেপযুক্ত ধাতব পর্দা রাখা আছে, আর স্বর্ণপাতের যে পাশে জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত ধাতব পর্দা তার বিপরীত পাশ থেকে তেজস্ক্রিয় আলফা রশ্মি তার উপর আপতিত করা হচ্ছে। আমরা এই বিষয়টার একটা অ্যানিমেশন একটু দেখে নেই, তারপর আমরা সচিত্র বর্ণনায় যাব। তোমাদের এখানে প্রশ্ন জাগতে পারে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাত ব্যবহার করার কারণ কি। জেনে রাখো, স্বর্ণ অত্যন্ত নিষ্ক্রিয় ধাতু, তাই উচ্চ গতিসম্পন্ন আলফা কণা স্বর্ণপাতের উপর আঘাত করলেও কোনোরূপ বিক্রিয়া ঘটার সম্ভাবনা থাকে না। আবার স্বর্ণের সম্প্রসারণ ক্ষমতা অতি উচ্চ হওয়ায় একে সহজেই পাতলা পাতে রূপ দেওয়া যায়। দুটা কারণ। আবার তোমাদের কোশ্চেন জাগতে পারে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করার কারণ কি। জিঙ্ক সালফাইড একটি প্রতিপ্রভ বা ফসফর পদার্থ, তাই এর উপর উচ্চ গতিসম্পন্ন আলফা কণা আঘাত করলে জ্বলজ্বল করে, দীপ্তিমান হয় এবং একটি আলোক দ্যুতি তৈরি হয়, ফলে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। তোমরা লক্ষ্য করছো বিষয়টা। এখন আসো আমরা এটার সচিত্র বর্ণনায় আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চ গতিসম্পন্ন আলফা কণা যখন স্বর্ণপাতের উপর আপতিত হয়, তো অধিকাংশ আলফা কণা এই স্বর্ণের পাতকে ভেদ করে তার পিছনে রাখা জিঙ্ক সালফাইড পর্দাকে দীপ্তিমান করছে। তো তিনি পর্যবেক্ষণে আরো লক্ষ্য করেন যে খুব কম সংখ্যক আলফা কণা তার গতিপথ থেকে সামান্য বেঁকে জিঙ্ক সালফাইড পর্দাকে আলোকিত করছে। তিনি আরো লক্ষ্য করেন খুব কম সংখ্যক আলফা কণা তার গতিপথ হতে সোজা ইউটার্ন হয়ে পেছনের দিকে ফিরে যাচ্ছে। তো এই তিনটি পর্যবেক্ষণ তিনি করেন। পর্যবেক্ষণগুলো আবার আমরা রিপিট করছি
যে অধিকাংশ আলফা কণা স্বর্ণের পাতকে ভেদ করে তার পেছনে রাখা জিঙ্ক সালফেট পর্দাকে দীপ্তিমান করে। কিছু সংখ্যক আলফা কণা তার গতিপথ থেকে সামান্য বেঁকে জিঙ্ক সালফেট পর্দাকে আলোকিত করে এবং খুব কম সংখ্যক আলফা কণা তার গতিপথতে সোজা বিপরীত দিকে ইউটার্ন হয়ে ফিরে যাচ্ছে। তো এই তিনটি ছিল রাদারফোর্ডের মূল পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণগুলো থেকে তিনি কতিপয় সিদ্ধান্তে উপনীত হন। তার মধ্যে নাম্বার 1, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। পরমাণুর ভিতরে অধিকাংশ স্থান ফাঁকা, আর এই ফাঁকা স্থানে অতি পাতলা ইলেকট্রন থাকতে পারে যা ভারী আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না। যেহেতু আলফা কণা পজিটিভ চার্জযুক্ত এবং বিকশিত হয়ে সামান্য বেগে চলে যায়, তাই পরমাণুর অভ্যন্তরে পজিটিভ চার্জযুক্ত কোনো বস্তু অল্প পরিসর জায়গায় পুঞ্জীভূত আছে। এটা তার দ্বিতীয় সিদ্ধান্ত। তার 3 নম্বর সিদ্ধান্ত হলো, যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা গতিপথে সোজা বিপরীত দিকে ইউটার্ন হয়ে ফিরে যায়, তাহলে সেই ধনাত্মক চার্জযুক্ত বস্তুটি খুব ভারী এবং তার পরমাণুর কেন্দ্রে খুব অল্প পরিসর জায়গায় পুঞ্জীভূত আছে। তিনি এই ধনাত্মক চার্জযুক্ত ভারী অল্প পরিসর জায়গায় অবস্থিত বস্তুকে নাম দিয়েছেন নিউক্লিয়াস। এভাবেই বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণের পরীক্ষাটি সম্পন্ন করেন। রাদারফোর্ড তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পর 1911 সালে তার পরমাণু মডেলটি উপস্থাপন করেন, যেটা পরমাণু মডেলের জগতে এক যুগান্তকারী অধ্যায় ছিল। তার প্রস্তাবগুলোর মধ্যে প্রথম প্রস্তাবই ছিল প্রত্যেক পরমাণু ক্ষুদ্রাকৃতির গোলাকার কণা বিশেষ, যার 2টি অংশ থাকে। কয়টি অংশ? 2টি অংশ। একটি হলো পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস, আরেকটি হলো পরমাণুর নিউক্লিয়াস বহির্ভূত অংশ। আমরা পরমাণু মডেলের একটা ত্রিমাত্রিক উপস্থাপনা এখানে দেখাইলাম তার মডেলের, আর এটা হলো একমাত্রিক বা সরলতম উপস্থাপনা। এখানে উভয় মডেলের মধ্যেই কেন্দ্র বা নিউক্লিয়াসকে চিহ্নিত করা হলো। এটা হলো নিউক্লিয়াস। আরেকটা হলো নিউক্লিয়াসের বাহিরের যে সমস্ত অংশটা আছে সেটা, 2টি অংশ। এই নিউক্লিয়াস সম্পর্কে তার 2 নম্বর প্রস্তাবনা হলো যে প্রত্যেক পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর এই নিউক্লিয়াসের মধ্যেই পুঞ্জীভূত থাকে, অর্থাৎ পারমাণবিক ভর মূলত নিউক্লিয়াসের ভরকেই বোঝানো হয়। তার তৃতীয় প্রস্তাব ছিল এই নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় অতিশয় নগণ্য, অর্থাৎ এই নিউক্লিয়াসের আয়তনটা পরমাণুর আয়তনের তুলনায় একেবারেই ক্ষুদ্র। আমরা একটু তুলনা করে এভাবে উপস্থাপন করতে পারি, যেখানে পরমাণুর ব্যাস 1 × 10⁻⁻10 মিটার, সেখানে নিউক্লিয়াসের ব্যাস হলো 1 × 10⁻⁻15 মিটার। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে নিউক্লিয়াসের ব্যাসটা পরমাণুর ব্যাসের তুলনায় কি প্রায় 1 লক্ষ গুণ ছোট, অথবা নিউক্লিয়াসের চেয়ে পরমাণুর ব্যাসটা প্রায় 1 লক্ষ গুণ বড়। মোট কথা হলো পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতিশয় নগণ্য। এই ছিল নিউক্লিয়াস সম্পর্কিত প্রস্তাবনা। তিনি বলেন যে সৌরজগতের সাথে তুলনা করে আরেকটা প্রস্তাব সে উত্থাপন করেন, যে সৌরজগতে সূর্যের চারদিকে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো তার চারদিকে ঘূর্ণনশীল বা আবর্তন করে, ঠিক তদ্রূপ পরমাণুতে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো ঋণাত্মক চার্জযুক্ত কণা তার চারদিকে আবর্তন করে। এই ঋণাত্মক চার্জযুক্ত এই কণাগুলোকে সে নাম দিয়েছে ইলেকট্রন। ইলেকট্রন
এই ইলেকট্রন সম্পর্কে তার আরেকটি প্রস্তাব হলো যে প্রত্যেক পরমাণু নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জযুক্ত কণা থাকে তার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত এই কণা অর্থাৎ ইলেকট্রন তার চারদিকে আবর্তনশীল। তাই পরমাণুটা সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয়, অর্থাৎ পজিটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রনের চার্জকে নিউট্রাল করে, প্রশমিত করে ফেলে। কি ছিল প্রস্তাবটা? যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কণার সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন তার চারদিকে আবর্তনশীল। আবার এই প্রত্যেকটা ইলেকট্রনের উপর সে দুই ধরনের বলের কথা উল্লেখ করেন, যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরে, ঘূর্ণনজনিত কারণে ইলেকট্রনটা বাহিরের দিকে ছিটকে পড়ার একটা প্রবণতা, সেটা হলো কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র থেকে ছিটকে যাচ্ছে, বাহিরের দিকে চলে যাচ্ছে। আবার এই পজিটিভ চার্জ এবং ইলেকট্রন নেগেটিভ চার্জের মধ্যে একটা স্থির বিদ্যুৎ আকর্ষণীয় বল কাজ করে, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। তাহলে এই ইলেকট্রনের উপর দুই প্রকার বল কাজ করতেছে, একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল এবং স্থির বিদ্যুৎ আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল। তো এই উভয় বল পরস্পর সমান ও বিপরীতমুখী। তো এই ছিল মোটামুটি রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনা। তবে এখানে উল্লেখ্য যে রাদারফোর্ড মডেলের দুটি সফল দিক হলো যে তিনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং পরমাণুর সমস্ত ভর এর অবস্থান সম্পর্কে একটি সঠিক ধারণা দিতে সক্ষম হন। দ্বিতীয়, পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ এবং তার একটি যৌক্তিক প্রস্তাব সে উপস্থাপনা করেন যে পরমাণুর পজিটিভ চার্জযুক্ত কণা নিউক্লিয়াসে যতগুলো আছে ঠিক তার সমান সংখ্যক নেগেটিভ চার্জযুক্ত কণা তার চারদিকে আবর্তনশীল। ফলে পরমাণু কি চার্জ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রস্তাবিত রাদারফোর্ড পরমাণু মডেলের যথেষ্ট সফলতা ও সত্যতা থাকা সত্ত্বেও পরবর্তী সময়ে তার মডেলের বেশ কিছু ত্রুটি পরিলক্ষিত হয়, যেগুলো আমরা সীমাবদ্ধতা বলতে পারি। তো তার পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতায় আমরা বলতেছি যে সৌরজগতের সাথে তার পরমাণু মডেলের তুলনা করে একটি প্রস্তাব রেখেছিল, যেটা ঠিক হয়নি। আমরা লক্ষ্য করি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে আবর্তনশীল গ্রহগুলো চার্জ নিরপেক্ষ, অপরদিকে পরমাণুতে নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল ইলেকট্রনগুলো চার্জযুক্ত। আবার যেখানে গ্রহগুলো মহাকর্ষণীয় পরস্পরকে আকর্ষণ করে, সেখানে ইলেকট্রনগুলো সমধর্মী চার্জ হওয়ার কারণে পরস্পরকে বিকর্ষণ করে। তো গ্রহগুলোর সাথে ইলেকট্রনের তুলনা করাটা ভুল হয়েছে। আমরা তাহলে বলতে পারি সৌরজগতের সাথে পরমাণু মডেলের তুলনা করা তার একটি ত্রুটি ছিল। সেকেন্ড আসো, ম্যাক্সওয়েলের মতে কোনো চার্জযুক্ত কণা বৃত্তাকার পথে আবর্তন করলে তা অনবরত শক্তি বিকিরণ করবে। এতে ইলেকট্রন শক্তি হারিয়ে ঘুরতে ঘুরতে একসময় নিউক্লিয়াসে পতিত হবে, ফলে পরমাণুর অস্তিত্বই আর থাকবে না। তাহলে রাদারফোর্ড পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেনি, এটা তার একটি ত্রুটি ছিল। যদি আমরা এখানে এভাবে দেখাই, নিউক্লিয়াস আর এটা আবর্তনশীল ইলেকট্রন, যেটা একটা বৃত্তাকার পথে আবর্তন করতে করতে একসময় ঘুরতে ঘুরতে শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। এটা হলো ইলেকট্রন, এটা হলো পরমাণুর নিউক্লিয়াস, আর যদি শক্তি আমরা এভাবে দেখাই যে বিকিরিত শক্তি, এইচ নিউ। বিষয়টা আবার আমি বলছি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনশীল ইলেকট্রন যখন ঘুরতে থাকে অনবরত শক্তি বিকিরণ করে, তাহলে একসময় ইলেকট্রন শক্তি হারিয়ে ঘুরতে ঘুরতে এই নিউক্লিয়াসে পতিত হবে, তাহলে পরমাণুর অস্তিত্ব আর থাকবে না।
তাহলে এখানে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ত্রুটি হাইলাইটস করতে পারি, সেটা হলো রাদারফোর্ড পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি। থার্ড আসো পারমাণবিক বর্ণালী। এখান থেকে আমরা দেখতেছি অনবরত শক্তি বিকিরণ করে। যদি অনবরত শক্তি বিকিরণ করে তাহলে পারমাণবিক বর্ণালীতে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে বিচ্ছিন্ন রেখা বর্ণালী পাওয়া যায়। অর্থাৎ পারমাণবিক বর্ণালী সম্পর্কে রাদারফোর্ড কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেনি। তারপর আসো আরেকটি ত্রুটি, ইলেকট্রনের কক্ষপথের ধারণা। যে রাদারফোর্ড নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে, সেই কক্ষপথগুলোর আকার বা আকৃতি সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেনি। তাছাড়া বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে আবর্তন করছে সে সম্পর্কে কোনো ধারণা তার মডেল হতে পাওয়া যায়নি। সবশেষ আমরা বলতে পারি হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেনি। তো এই ছিল তার মোটামুটি সীমাবদ্ধতা। তো যাই হোক, আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং তার পূর্বে রাদারফোর্ড মডেলের আরও কয়েকটা বিষয়বস্তু সম্পর্কে ধারণা পেয়েছি। তো তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সচিত্র বর্ণনা। তোমরা খাতায় সুন্দর করে লিখে তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে। আর যদি আজকের ক্লাসে তোমাদের কোনো সমস্যা বের হয় তাহলে সেটাও তোমাদের সাবজেক্ট টিচারের মাধ্যমে সলভ করে নিবা। তো সবাই নিয়মিত পড়াশোনা করো, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।